আজ আমার এসএসসি রেজাল্ট দিয়েছে, কিন্তু হাতে 3 বিষয়ে ফেলের রেজাল্ট শিট। বাসায় যাওয়া যাবে না, এই নিয়ে 3বার ফেল করলাম। আমার সমবয়সীগুলা আমার সিনিয়র, আর ছোট ভাইগুলো আজ ক্লাসমেট। আমার লজ্জা শরম একটু কমই। পড়ালেখার প্রতি যেমন ছিলাম আমি খারাপ, খেলাধুলায় আমি ঠিক ততটাই ভালো। আমি একটা স্পোর্টিং ক্লাবে প্রতিদিন প্র্যাকটিস করি, এখানে সেখানে গিয়ে খেলাধুলা করি। বাসার সবাই বলে এই খেলাধুলা আমার লেখাপড়াটার 12টা বাজাইছে। নিধি আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে খেলাধুলায়। নিধি হলো আমার চাচাতো বোন, যে আমার থেকে 1 বছরের ছোট, কিন্তু সে এখন আমার সিনিয়র। আমি নিধিকে খুব ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়নি। আমিও জানি নিধিও আমাকে খুব ভালোবাসে, তাই তো সব সময় আমার বিপদে পাশে থেকেছে। যখন ক্রিকেট খেলে রাত করে বাসায় ফিরতাম, নিধি আস্তে করে বাসায় ঢোকার ব্যবস্থা করে দিত, আর খাবার দাবার আমার পড়ার টেবিলে দিয়ে যেত। সকালে যখন আব্বু আম্মু বলতো সারা রাত কই ছিলাম, তখন নিধি বলে দিত রুমেই ছিলাম। কিন্তু আজ যখন ফেল করে বাসায় ঢুকলাম রাত 11টায়, ভেবেছিলাম সবাই ঘুমিয়ে থাকবে, কিন্তু না, সবাই অতি আগ্রহে জেগে আছে আমার মুখ থেকে রেজাল্ট জানার জন্য। আমি ভালো করে জানি বাসার সবাই জেনে গেছে আমি ফেল করেছি। কি রে, রেজাল্ট কি? আব্বু ফেল। ঠাস ঠাস। আমি গালে হাত দিয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। তোর লজ্জা করে না? তোর ছোট নিধি তোর সিনিয়র হয়ে গেছে, আর কত ভালো ভালো রেজাল্ট করে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে পানিও পড়ছে না। মনে হচ্ছে খুব পরিচিত ঘটনা হচ্ছে। অন্য সময় তো নিধি এসে বলতো এবার থেকে আসিফ ভালো করে লেখাপড়া করবে, ছেড়ে দেন বড় আব্বু। কিন্তু আজও দেখি নিধির মুখ কালো হয়ে আছে। মনে মনে বলছে আজ আমাকে অনেক মারা উচিত। এই খেলাধুলাই তোর লেখাপড়া নষ্ট করেছে, আজ থেকে তোর খেলা বন্ধ। বলেই আব্বু আমার স্বাদের ব্যাট ভাঙতে শুরু করছে। আব্বু, তুমি আমাকে যা ইচ্ছা করো, আমার ব্যাটটাকে ভেঙো না। আব্বুর কাছ থেকে ব্যাটটা কেড়ে নিতে গেলাম, কিন্তু আব্বু আমাকে ব্যাট আনতে যাওয়াতে উড়াধুরা ব্যাট দিয়ে পিটিয়েছে। আমার মুখে কথা বলা বন্ধ হয়ে গেছে, কান্না করার শক্তি পাচ্ছিলাম না। আব্বু আদেশ করছে নিধিকে যেন আপু বলে ডাকি। আজ আমার কিচ্ছু বলার ভাষা নাই। সারাদিন খাওয়া দাওয়া নাই, ঘরে খাওয়া বন্ধ বলে গেছে। পেটের ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তার উপর এই মাইর। কোনো রকমে রুমে গেলাম। শরীরের ব্যথায় শুয়ে থাকতে পারছি না, কখন ঘুমিয়ে গেছি মনে নাই। মাঝরাতে কারো হাতে স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখি নিধি তেল মালিশ করছে। নিধির চোখে পানি। কিরে নিধি, তুই এখানে? আপনি করে বলবি আর আপু করে ডাকবি? কি নিধি নিধি করছিস? বলবি নিধি আপু। নিধি কি সত্যিই রাগ করে আছে? তাহলে আমার কাছে কেন আইছে? সেটা তো আব্বু রাগের জন্য বলছে। আমি নিধিকে বললাম, বলছে। তোর লজ্জা করে না বারবার পরীক্ষায় ফেল করস? নিধি তুই কি রেগে আছিস? আগে তো তুমি করে বলতি, আজ তুই তুকারি করছিস, আমাকে আপু বলে ডাকতে বলছিস। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? বললাম না নিধি আমাকে খুব ভালোবাসে? না রে পাগলি, তুই আছিস তো আমার পাশে, সব কষ্ট দূর হয়ে গেছে। তুমি বারবার কেন ফেল করো? এবার থেকে ভালো করে পড়বা, কথা দাও। নিধি আমার হাত তার হাতে রেখে বলল, নিধি আমি আর লেখাপড়া করব না রে, আমাকে দিয়ে হবে না। কি বললি? তাহলে সারা জীবন বড় আপু বলে ডাকবে, আর আমি তোর সাথে কথা বলবো না। নিধি কেটে যাওয়া অংশে তেল দিচ্ছিল, তবে একটু জোরেই চাপ পড়ছে। ও মা গো, নিধি তুই কি আমাকে মারতে আসছিস? কি? আমি আসলাম তোমার সেবা করতে, আর তুমি বলো মারতে আসছি? নিধি চলে যাচ্ছে রাগ করে। নিধি পেটে খুব ক্ষুধা, সারাদিন কিছু খাইনি, ব্যবস্থা করে দিতে পারবি প্লিজ? আগে বলবে তো। তুমি উঠে বসো, আমি খাবার নিয়ে আসছি। নিধি খাবার আনার জন্য গেল। আসলে নিধি মেয়েটা সবসময় আমার পাশে থেকেছে। আজ যদি নিধি না আসতো পেটের ক্ষুধায় মরে যেতাম। আর বাসার সবাই চায় আমার মতো অপদার্থ মরে যাক। নিধি খাবার নিয়ে আসছে। ধন্যবাদ নিধি। হয়েছে, এই নাও। আমি খেতে যাব, কিন্তু আমার ডান হাতে খুব ব্যথা করছে। আব্বু ব্যাট দিয়ে আঘাত করছে, হাত ফুলে আছে।
আমি খেতে পারছিলাম না, নিধির দিকে অসহায়ের মতো তাকিয়ে আছি। দাও, আমি খাইয়ে দিচ্ছি। মেয়েটাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মেয়েটা এত ভালোবাসে কেন আমাকে, আর এত বেশি বুঝেই বা কি করে নিধি আমাকে খাইয়ে দিচ্ছে। আমি খাচ্ছি আর নিধির দিকে তাকিয়ে আছি। এই মেয়ে যার বউ হবে সে ছেলের জীবন ধন্য। বউ তো আমারই হবে, কিন্তু নিধি তো ভাই হিসেবেও এসব করতে পারে। তাহলে কি না বলা কথাটা বলে দিব? খাওয়া শেষ। নিধি, তুই ছাড়া কেউ আমাকে ভালোবাসে না জানিস। তোমাকে সবাই ভালোবাসে, কিন্তু তোমার উপর সবার রাগ হয়েছে। ভালো হয়ে যাও, সবাই ভালোবাসবে। তুই তো এই খারাপটাকেই ভালোবাসিস। হয়েছে। ব্যথার মলম লাগিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। নিধি রুমের লাইট অফ করে চলে গেল। ঘুমিয়ে পড়লাম। খাওয়া শেষ করে সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না শরীরের ব্যথায়। সকাল প্রায় 10টা। কোনো রকম উঠে দাঁড়িয়েছি। পায়েও খুব ব্যথা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। আজ কেউ আসছে না, নিধিও না। মোবাইলটা খুঁজে পাচ্ছি না। কাল রাতে মায়ের চোটে মোবাইল কই পড়ে গেছে কে জানে। নিধিকে ডাক দেই। নিধি, ওই নিধি, কই তুই? আমার মোবাইলটা কোথায় দেখছিস? ওই অপদার্থ, তুই কাকে তুই তুকারি করছিস? নিধি তোর সিনিয়র, আপু বলে ডাকবি, নয়তো এ বাসা থেকে বের করে দিব। আম্মু, তুমিও? তুমি বলো সবাইকে দিয়ে কি সব কাজ হয়? কি হয় না, চাইলেই তো সব পারা যায়। নিধি আমার থেকে ছোট। আমি ফেল না করলে তো 1 ক্লাস উপরে থাকতাম। লজ্জা করে না তোর? এই নে 3বার ফেল করছস, আর বলতে? আম্মু, আমি ক্রিকেটার হতে চাই, এটা আমি খুব ভালো করতে পারি। বাধা দিতে কে? হ্যাঁ, কিন্তু লেখাপড়া সবার আগে। আম্মু আমাকে বোঝাচ্ছে, কিন্তু মন তো বসে না। শোন আসিফ, তোর জন্য তোর বাবা আমাকে অনেক কথা শোনাচ্ছে। আমি শেষবারের মতো সুযোগ নিয়ে এসেছি, আর আমি কথা দিয়েছি তুই অনেক ভালো কিছু করবি। আম্মুর কথা শুনে নিজেকে অপরাধী মনে হলো। আম্মু কেন আমার জন্য কথা শুনবে? আচ্ছা আম্মু, নিধিকে দেখেছো? নিধি কলেজে গেছে। নিধি এবার ইন্টার 2য় বর্ষে। নিধি লেখাপড়ায় খুব ভালো আর দেখতে পরীর লাহান, কিন্তু নিধি সাজে না কোনো কারণ ছাড়া। এমনিতেই নিধিকে যেই দেখে সেই পছন্দ করে ফেলে, আর সেজে গুজে আসলে তো চোখ নামানো যায় না। নিধি খুব ভালো গান গায়, যার গানে বাসার সবাই মুগ্ধ। আমাদের পরিবারের চাচা, আব্বু, আম্মু সবাই নিধিকে খুব পছন্দ করে। নিধি হলো সকলের চোখের মণি, আর আমি হলাম সবার চোখের বিষ। আসলে প্রথমবার যখন ফেল করি সবাই বলেছে ব্যাপার না, পরের বার ভালো হবে। লাস্ট 2 বছর আমার জীবন উঠতে বসতে শুধু অপমানিত হয়ে যাচ্ছে। নিধির আম্মু মারা গেছে সেই ছোটবেলায়, যখন নিধি ক্লাস 5-এ পড়ে, আর নিধির আব্বু ব্যবসার কাজে দেশের বাইরে থাকতে হয়, তাই নিধি আমাদের সাথেই থাকে। আম্মু নিধিকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতো। নিধি আম্মুকে বড় আম্মু বলে ডাকে। আমাকেও আমার আম্মু আব্বু এতটা ভালোবাসে না যতটা নিধিকে বাসে। কিন্তু আমার হিংসা হয় না, কারণ নিধিও যে আমাকে খুব ভালোবাসে আর আমিও। বাসার পরিবেশটা খুব ঠান্ডা হয়ে আছে। আম্মু রুমে খাবার দিয়ে গেছে, খেয়ে ঘুমিয়ে রইলাম কিছুক্ষণ। নিজের মধ্যে কেমন রাগ চলে এসেছে, এবার ভালো করে লেখাপড়া করব। সোজা গিয়ে আব্বুকে বললাম, আব্বু, আপনি আমার এই অপদার্থ ছেলেকে আরেকবার সুযোগ দিয়ে দেখেন, সে অনেক ভালো করে লেখাপড়া করবে। নিজের মধ্যে এই রাগটা ধরে রাখিস বাবা। আব্বু আমার কথা শুনে মুচকি হেসে বলল। আব্বুর কথা শুনে মন ভালো হয়ে গেছে। নিধি দেখি খুব রাগী চেহারা নিয়ে বাসায় ঢুকছে। সোজা গিয়ে নিজের রুমে, আমিও পিছু নিলাম। নিধি রেগে আছিস কেন, কি হয়েছে? কিছু না। আমি খুব বুঝতে পারছি কিছু একটা হয়েছে। তবে তোর কি টাকা হারিয়ে গেছে? নিধির প্রায় সময় টাকা হারিয়ে যায়, মানে আমি চুরি করি। নিধি ভালো করে জানে এই কাজ আমার, তাই আব্বুর কাছে এসে নালিশ করবে আর আমার সাথে রাগারাগি। কিন্তু আজ তো টাকা নেয়নি, আব্বুর কাছেও কিছু বলেনি। তাহলে কি অন্য ব্যাপার? আমাদের এলাকার গুন্ডা ছেলেটা আছে না, রাসেল, ওই গুন্ডা আমাকে উল্টাপাল্টা বলেছে। নিধির কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। তুই বস একটু। আমি ঘোরাতে ঘোরাতে রাসেলের কাছে গিয়ে দেখি বাইকে বসে আছে। বন্ধু বান্ধব সবগুলোই নিয়ে আসছি। গিয়ে কোনো কথা নাই, যতক্ষণ মন চায় ওদেরও পিটাইছি। রাসেলের বাপে পুলিশ, তাই তার পাখা গলাইছে। রাস্তায় বসে মেয়েদের টিস করে। আজ নিধিকে করছে। রাসেলকে ধরে বেঁধে বাসার সামনে নিয়ে আসলাম। নিধি এদিকে আয়, মাপ চা বল, আর কখনো এমন করবি না। মাফ করে দেন, আর হবে না। শুধু নিধি না, কাউকে টিস করবি না। যা শালা,
ছেড়ে দিছি। রাসেল টেরে পালাচ্ছে। আব্বু এসে আমাকে কষিয়ে চর মেরে দিল। তুই মারপিট করছিস? তুই না বলেছিলি ভালো হয়ে যাবি? আব্বু, এই ছেলেটা নিধির সাথে বেয়াদবি করেছে, বাজে কথা বলেছে। আব্বুকে বললাম। বাজে কথা বললে ওই ছেলের বাপ মাকে বলতি, পুলিশকে বলতি, বিচার হতো। তাই বলে মারপিট করবি? আব্বু, এই ছেলে শুধু নিধি না, এলাকার সব মেয়েদের বিরক্ত করে। এই ছেলের বাপ পুলিশ, তাই যা ইচ্ছা করে বেড়ায়, কেউ কিছু বলার সাহস পায় না। এই ছেলে যে মেয়েদের বিরক্ত করে তার কোনো প্রমাণ আছে তোর কাছে? এখন যদি পুলিশ নিয়ে আসে? আব্বু, কথাটা বলতে দেরি। রাসেল তার বাপকে নিয়ে হাজির। আমার ছেলেকে মেরেছে কে? আঙ্কেল, আমরা সবাই মেরেছি। কেন মেরেছ? রাসেল যেমন খারাপ, তার আব্বু তেমন ভালো, এলাকার সবাই জানে। আঙ্কেল হলো এলাকার সৎ পুলিশ অফিসার, কিন্তু নিজের ছেলেটা যে এত খারাপ হয়ে গেছে নিজেও জানে না। কারণ রাসেলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কেউ কিছু বলেনি, কিন্তু আজ যখন নিধির সাথে করেছে, আমি এটার ছাড় কোনো মতেই দিতে পারি না। আঙ্কেল, আপনার ছেলে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের বিরক্ত করে, বাজে কথা বলে। না আব্বু, আমি এমন করিনি। আঙ্কেল, আপনি প্রমাণ চান তো? প্রমাণ দেখাতে পারি। কি প্রমাণ? এই যে নিধি, আমার চাচাতো বোন কলেজ থেকে বাসায় ফিরছিল, আপনার ছেলে বাজে কথা বলেছে। কি রে নিধি, বল। বিধি প্রথম থেকে সব খুলে বলছে, আর কয়েকটা মেয়েও এসেছে, ওরাও রাসেলের বিরুদ্ধে বলেছে। তুমি আমার ছেলের আসল ধরিয়ে দিয়েছ? পুলিশ আঙ্কেল আমার কাঁধে হাত রেখে বলল, আঙ্কেল আমিও সরি, আমার আসলে আপনাকে প্রথমে জানানো উচিত ছিল। আমার ছেলে বলে বলছি না, যাকে দেখবা মেয়েদের বিরক্ত করছে সোজা থানায় নিয়ে আসবা। আঙ্কেল, মানুষটা আসলেই অনেক ভালো। রাসেলকে নিয়ে চলে গেল। আব্বু কিছু না বলে বাসার ভিতরে ঢুকে গেছে, যে যার মতো চলে যেতে লাগলো। আমিও রুমে গিয়ে গা এলিয়ে বসে আছি। নিধি রুমে আসলো। কে বলেছিল মারামারি করতে? তোকে বাজে কথা বলছে, এমনি ছেড়ে দিব নাকি? পুলিশ আঙ্কেল ভালো দেখেই ঝামেলা বাঁধে নাই, নয়তো তোমাকে জেলে যেতে হতো। তোর জন্য জেলে যেতেও রাজি আছি। কেন? আমি তোমার কে হই? তুই আমার আমি তোর যা, তুইও আমার তাই। উত্তর শুনে নিধি খুশি হয়নি, বুঝতে পারছি। আচ্ছা, তুমি তো আমার বড় ভাই। নিধির মুখে কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। মোবাইলটা দেখছিস আমার? আমার রুমেই আছে, দিয়ে যেতে মনে ছিল না। আচ্ছা দিয়ে যা। নিধি মোবাইল নিয়ে আসতে গেছে। এই নাও। মোবাইলটা হাতে দিয়ে আমি মোবাইলটা নিয়ে ভালোবাসার গল্প আইডিতে লগ ইন করলাম। লগ ইন করে দেখি নতুন আইডি, 1000-এর মতো রিকোয়েস্ট ঝুলে আছে। আমার আইডিটা গল্পের আইডি, যারা গল্প পড়তে ভালোবাসে তাদেরই বন্ধু বানাই। আর গল্পের জন্য রিকোয়েস্ট দিছে কিনা তার জন্য সবাইকে নক করার জন্য বলেছি, নয়তো শুধু শুধু ফ্রেন্ড বাড়িয়ে লাভ নাই। অনেকেই নক করে রাখছে, তাদেরকে অ্যাকসেপ্ট করলাম। নিধি, একটা কথা বলবি? বলো। তুই আমার এত খেয়াল রাখিস কেন, আর এত ভালো কেন বাসিস? এইটা আমার ব্যাপার, তোমার ইচ্ছে হলে তুমিও ভালোবাসো। আর ভাই বোনের মধ্যে ভালোবাসা থাকেই। আচ্ছা যে আমি ঘুমাবো। নিধি কিছু না বলে চলে যেতে লাগলো। আমি আবার গল্প লেখা শুরু করে দিছি। আইডিটা সিক্রেট, তাই নিধি জানে না। এই আইডিতে নিধিকেই নিয়ে গল্প লিখে যাচ্ছি। রাত তখন 9টা হবে, ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। বড় আপু পর্ব 3। আইডিটার সিক্রেট, তাই নিধি জানে না। এই আইডিতে নিধিকেই নিয়ে গল্প লিখে যাচ্ছি। রাত তখন 9টা হবে, ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ নিধির মেসেজ আমার নতুন আইডিতে। গল্পটা কেমন পরিচিত মনে হচ্ছে? হেইরে ধরা পড়ে গেলাম না তো? গল্প মানুষের জীবন থেকে নেওয়া, মিলে যেতেই পারে। না না, গল্পের সাথে মেয়েটা আমার চরিত্রের সাথে মিলে যাচ্ছে, আমার নামটাও। নিধি ধরা তো পড়ে গেছি, সিন করে রিপ্লে দিচ্ছি না। আবার ছেলেকেও খুব পরিচিত মনে হচ্ছে, এটা আসিফের চরিত্র। গল্পটা আমার বন্ধুকে নিয়ে লেখা, রিপ্লে দিলাম, মনে হয় কাজ হইছে। এবার চিন্তা সমস্যা হবে। ও নিধি আমার রুমে আসার আগে আইডি লগ আউট করে অন্য আইডি লগ ইন করে ফেলেছি। তোমার ফোনটা দাও তো। নিধি আমার মোবাইল চাচ্ছে কেন হঠাৎ, যেন কিচ্ছুই জানি না। দাও, কাজ আছে। মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখে ফেরত দিয়ে দিল। কি রে, কি হয়েছে? এই গল্পটা পড়ে তো দেখো, তোমাকে আমাকে নিয়ে কি সব লিখেছে। আমার আইডি আমাকে দেখালো, তাই তো। কে এটা, তুই চিনিস? কিছুক্ষণ পরে বললাম। না। ও আচ্ছা, কথা বলে দেখ, পরিচয় পাস কিনা। নিধি চলে গেল, আমি আর লগ ইন হয়নি। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেলাম। বাসার সবাই তো অবাক, যে ছেলে 10টার আগে উঠে না, সে ফজর নামাজ পড়তে গেছে। আজ দেখি সবাই আমাকে ভালোবাসতে শুরু করছে, এলাকার মুরব্বীরাও।
যারা আমাকে ফেল নিয়ে অপমান করত। তাদের ছেলেরা এটা করছে ওটা করছে, আমার সামনে পড়লেই বলতো সকালে নাস্তা করে বসে বসে ফ্রি ফায়ার খেলছি। হঠাৎ নিধির ডাক। ভাইয়া চলো, কিছু কেনাকাটা আছে। যাব না। ভাইয়া ডাক শুনলেই মন খারাপ হয়ে যায়। কেন যাবে না? তোর সাথে গেলে সবাই আমাকে রাগাবে, বলবে আপুর সাথে কোথায় যাচ্ছি। সেটা আমি দেখে নিব, চলো। নিধি আমার হাত ধরে টেনে নিয়ে গেল। কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। এবার খুব ভালো করে লেখাপড়া করতে থাকি। নিধি আমাকে সবকিছুতে হেল্প করে যাচ্ছে। আমার পরিবর্তন দেখে সবাই খুশি। এদিক দিয়ে ক্রিকেট খেলাটা দিন দিন কমে যাচ্ছে। আমার একার না, সবার খুশির জন্য লেখাপড়া করছি। পরীক্ষা দিয়ে যে সময়টা ফ্রি পেয়েছি, আবার স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস শুরু করে দিছি। বলতে পারেন ক্রিকেট খেলাই আমার লাইফ। এখন আর কেউ বাধা দিচ্ছে না। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। নিধিও এইচএসসি পরীক্ষা শেষ করে ফেলছে। আজ আমার রেজাল্ট দিবে, কিছুটা ভয়ে আছি। এবার ফেল করলে 4 বার আর মুখ দেখানো যাবে না। অন্যবারের মতো বাসা থেকে বের হইনি। আজ ঘুমিয়ে আছি। নিধি আমাকে জড়িয়ে ধরে। এই ছাড় ছাড়, কি করছিস? কি হয়েছে, চিল্লাস কেন? নিধিকে সরিয়ে দিয়ে ভেবাচাকা হয়ে বসে পড়লাম। ভাইয়া তুমি পাশ করছো, তাও খুব ভালো করে। 4 বার পরীক্ষা দিয়ে পাশ করছি। ওকে, বাচ্চা পোলাপাইনও 4 বার পরীক্ষা দেওয়া লাগে না। আসলে এতবার পরীক্ষা দিয়ে পাশ করছি, তাই মনে তেমন আনন্দ খুঁজে পাচ্ছি না। তবে একটু অন্যরকম লাগছে। আমি কলেজে উঠতে পারছি অবশেষে। বড় আব্বু কিন্তু বেশ খুশি আজ। ভালো। তুই কেমন খুশি? আমি তো সবচেয়ে বেশি খুশি। খুশি হলে কি দিবি, দিয়ে যা। নিধি হঠাৎই আমার মুখের কাছে নিধির মুখ নিয়ে এসেছে। কি করছিস নিধি? তোমার উপহার দিচ্ছি। আমার গালে ছোট্ট একটা কিস করে পালাই গেছে। এটা কি হলো? নিধির এমন ব্যবহার অবাক করে দিল। আব্বু আমাকে শহরে পাঠিয়ে দিবে ঠিক করছে। শহরে মামার ওইখানে থাকবো। শহরে একটা কলেজে ভর্তি হলাম, যেটা মামার বাসা থেকে যেতে মাত্র 5 মিনিট লাগে। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। শহরে চলে যাব শুনে নিধির মুখটা কালো করে আছে। মন ভালো নেই হয়তো। আমাকে দেখলে জোর করে হাসে ঠিকই, কিন্তু মনে যে কষ্ট সেটা ভালো করেই বুঝতে পারছি। আমারও খুব খারাপ লাগছে নিধির জন্য, কিন্তু এলাকাতে থাকা সম্ভব না। 4 বারে পাস এলাকার সবাই জানে, তাই আমার ইচ্ছে ছিল শহরে যাওয়াতে। এখনই রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। নিধিকে খুঁজে পাচ্ছিলাম না। খুঁজতে ছাদে গেলাম। নিধি ছাদের এক কোণে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। বারবার চোখ মুছছে। তাহলে কি নিধি কান্না করছে? ভাইয়া বলো। নিধি, কাঁদছিস কেন পাগলি? শহরে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? না রে পাগলি, তোকে কখনো ভোলা যাবে? তুই তো আমার রক্তের সাথে মিশে গেছিস। আমার চোখ ভিজে গেছে প্রায়। তুমি আমাকে ফোন দিবা, মেসেজ করবা। দিব। তোর রেজাল্ট কেমন হয়েছে জানাস কিন্তু। নিধিকে ছেড়ে নিচে চলে আসছি, নিধিও আসছে। নিজের খেয়াল রেখো। তুইও রাখিস। আম্মু আব্বুকে সালাম করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে বসে আছি। পাশের সিটটা খালি পড়ে আছে। আনমনে নিধিকে ভাবছি। নিধির ভালোবাসা খুব মনে পড়ছে। হঠাৎ করে কোথায় থেকে যেন 3-4 জন মেয়ে বাসে এসে পড়ল। বাসে 3টা সিট ফাঁকা ছিল, আমার পাশেরটা আর পেছনে 2টা। পেছনে 2 জন, আমার পাশে একজন বসে পড়ছে। মেয়েগুলোর মধ্যে যে সবচেয়ে সুন্দরী মেয়েটা, সেই মেয়েটাই পাশে বসেছিল। দেখেই বোঝা যাচ্ছে খুব স্মার্ট। তাদের বকবকানি চলছে। গাড়ি যত এগোচ্ছে ঢাকার দিকে, তাদের বকবকানির পরিমাণও বেড়ে চলছে। আমি নিথর হয়ে কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে গান শুনছি। হঠাৎ হেডফোনটা কে যেন খুলে ফেলছে। এ তো পাশের স্মার্ট মেয়েটা। কি ব্যাপার? তোমাকে কখন থেকে ডাকছি, তুমি শুনছো না কেন? আমি কিছু না বলে আবার কানে হেডফোন গুজিয়ে দিলাম। এবার দেখি রেগে মেগে হেডফোনটা আবার খুলে ফেলছে। আমি দেখতে পুরো কিউটের ডিব্বা, শুধু লেখাপড়ার জন্য পিছিয়ে। এলাকায় যতটা প্রেম করছি, পরে দেখা গেছে প্রেমিকা আমার সিনিয়র। ভাব দেখাচ্ছ খুব। ভাব দেখাবো কেন? আর আপনি আমাকে তুমি তুমি করছেন কেন? অপরিচিত লোকদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? কথাগুলো বিরক্তি নিয়ে বললাম। ভাব দেখাচ্ছ? ভাব দেখাবো কেন? সুন্দরভাবে উত্তর দিলাম। তাহলে এত ডাকছি কিন্তু কোনো রেসপন্স করছো না কেন? যে মেয়ে অপরিচিত কারোর সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না, তার সাথে কিসের কথা? চিনে না, জানে না, তুমি তুমি করছে। সরি, আপনি কোথায় যাচ্ছেন? মেয়েটি নিজের ভুল বুঝতে পারছি, বলার প্রয়োজন মনে করি না। আমাকে গান শুনতে দেন। কানে হেডফোন লাগিয়ে নিলাম। শুনছি শহরের মেয়েরা ধান্দাবাজ হয়। তাই আপনার সমস্যা কি? মেয়েটা আবার হেডফোন খুলে বলল, আপনার সমস্যা কি? জীবনে কখনো এমন কিউট ছেলে দেখেন নাই?
শুধু শুধু বিরক্ত করছেন কেন? রেগে মেগে বললাম, আমি চাই না শহরের মেয়েদের পাল্লায় পড়তে। কি এত বড় কথা? তোর কপাল ভালো, মাইশা তোর সাথে কথা বলতে চেয়েছে। পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, তাহলে মেয়েটির নাম মাইশা? আমার পাশে বসা মেয়েটি মানে মাইশার মুখ লাল হয়ে গেছে আমার অপমানের কারণে। কেন? আমরা ছেলেরা যখন কোনো মেয়েদের কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই, কতটা ভালো খারাপ না জেনেই আপনারা মেয়েরা বিরক্ত হতে পারলে আমি কেন পারবো না? নাকি আমার মতো সুন্দর ছেলে দেখে নাই কখনো? পেছনে থাকা মেয়েটাকে বললাম, চুপ করেন প্লিজ। জায়গা মতো লাগছে। বাসের সব লোক চেয়ে আছে, আমি তো চুপ করে আছি। আপনারাই তো কথা বলতে আসছেন। আমি এত ঝগড়াটে না, কিন্তু আজ কেন এমন করছি নিজেও জানি না। তুই চুপ করবি? মুখে যা আসছে বলে যাচ্ছিস। চিনিস আমি কি করতে পারি আমি তোর? আপনাকে চেনার দরকার মনে করি না। এইসব লুচ্চামি ছাড়েন, লোকে খারাপ বলবে। মাইশার চেহারা দেখার মতো হয়েছে। কি বললি? মেয়েটি আমাকে চড় মেরে দিল। আপনি আমার গায়ে হাত তুলছেন কোন সাহসে? গাড়িতে কি কোনো সাহসী পুরুষ নাই আমার মতো অসহায়কে এই ডাইনির হাত থেকে রক্ষা করবে? একটু জোরে বললাম। এমনি চরের পর আমাদের কাহিনী দেখে যাচ্ছে সবাই, কিন্তু কেউ কিছু বলছে না। তোর সাথে ভালো ব্যবহার করছি, ভালো লাগে নাই তোর? এবার দেখবি মাইশা কি জিনিস। আগে ঢাকা চল। মেয়েটি আমাকে থ্রেট দিচ্ছে। কি আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবেন, তারপর উল্টাপাল্টা কাজ করবেন? বাসায় বাপ ভাই থাকলে হয়তো এমন চিন্তা করতে পারতেন না। আমি খুব অতিরিক্ত বলে যাচ্ছি। মেয়েদের গায়ে হাত তোলা যাবে না, কথার ছুরি মারতে হবে। তুই তো দেখি যা ইচ্ছা বলেই যাচ্ছিস। একটু পর চিন্তাও করতে পারবি না তোর সাথে কি হতে যাচ্ছে। আপনাদের লজ্জা করে না এইসব বলতে? কিসব বলছিস? সব টের পাবি। মাইশা মোবাইলটা হাতে নিয়ে কাকে যেন আসতে বলল, তাও একটা মেয়ে কণ্ঠ শোনা গেল। আমি এসব ভয় করি না, বাস থামলেই ভাগমু। আর আজ যেই ডোজ দিছি কয়েক মাস বলতে পারবো না। গাড়ি থেমে গেছে কিন্তু নামতে পারছি না। মেয়েগুলো আমাকে যেতে দিচ্ছে না। কি আর করার, যা হবার হবে। মামা তো বোন নীলা আপু আমাকে নিতে আসবে বলছিল। ফোন দেই। হ্যালো আপু, কই তুমি? কয়েকটা মেয়ে আমাকে বাসের ভিতরে আটকে রেখেছে, আবার কাকে যেন আসতে বলেছে। কথা শেষ হওয়ার আগেই মোবাইলটা ছিনিয়ে নিয়েছে। বাসে আরো 5-7 জন ডানাকাটা পড়ে উঠছে, কিন্তু সবার হাতে লাঠি। এবার তো ভয় কলিজা শুকিয়ে গেছে। আপু আমি সরি, বুঝতে পারি নাই আপনি এত বড় গুন্ডা। আপনাকে দেখলে বোঝাই যায় না আপনি এত খারাপ টাইপের বে। দেখতে পুরো হুল পড়ি। যদি জানতাম আপনি গুন্ডা তাহলে এমন করতাম না। সত্যি। কেঁদে কেঁদে বললাম, আসলে অভিনয়। ওই শালারে হিট কর। মাইশা যার জন্য এত ঝামেলা, আমাকে মারতে যাবে এমন সময় নীলা আপু এন্ট্রি করেছে। ওই দাঁড়া। দৌড়ে এসে মেয়েগুলোরে সরিয়েছে। আপু আমাকে এই ডাইনিগুলো থেকে বাঁচাও। আপুর পেছনে গিয়ে দাঁড়ালাম। তোরা এখানে? নীলা আপু মেয়েগুলোকে বলল, নীলা আপু তুমি? সবগুলো যেন ভয়ে চুপসে গেছে। নীলা আপু তুমি এখানে? তোমরা আমার ভাইকে মারতে এসেছো? নীলা আপু মেয়েগুলোর উদ্দেশ্যে বলল, আপু আমরা তো জানতাম না এরা তোমার ভাই। তাই বলে একটা ছেলেকে এতজন মিলে মারতে হবে? বাসায় চলো। আপু আমাকে সেখান থেকে নিয়ে গেল। আপুর রিয়াকশনটা বুঝলাম না। আমাকে এভাবে মারতে যাচ্ছিল। আপু কই পুলিশ ডাকবে না, উল্টা আমাকে নিয়ে খুব শান্তভাবেই চলে আসলো। মেয়েগুলো কি আপুর বান্ধবী? তা তো হতে পারে না, কলেজের ছোট বোন। আপু আমাকে একটা রিকশায় নিয়ে যাচ্ছে। আপু মেয়েগুলোকে তুমি কিভাবে চিনো? আপুকে প্রশ্ন করলাম। আমরা একই মহল্লায় থাকি তাই। নীলা আপু বলল, ও আচ্ছা, তাই মেয়েগুলোকে কিছু বলো নাই? রাতে সব কথা শুনে বিচার হবে। আব্বু আম্মুকে কিন্তু কিছুই বলিস না। আচ্ছা ঠিক আছে। এখন মামার বাসার নিচে আছি। মামার বাসায় ঢুকেই দেখি মামা টিভিতে অধিক উত্তেজনার সাথে খেলা দেখছে। সাথে সাজিদ বসে আছে। আসিফ ভাইয়া কেমন আছো? সাজিদ আমাকে দেখে দৌড়ে আসলো। এই তো ভালো, তুই? আমি মামার কাছে গিয়ে, মামা ভালো কেমন আছি, আছেন? তুই কেমন আছিস? মামা আমাকে জড়িয়ে ধরে বলল, ভালো মামা। মামানি কই? তোর মামুনি তোর জন্য মজার মজার খাবার রান্না করেছে। আচ্ছা বল, আসতে কোনো সমস্যা হয়নি তো? মামা আমার কাঁধে হাত রেখে বলল, হইছে মানে? মামা আপনি জানেন একটুর জন্য বেঁচে আসছি। আপু আমার দিকে তাকালো, ইশারা দিল যেন না বলি। মামানিকে খুঁজতে রান্নাঘরে গেলাম।
মামানি আমাকে অনেক আদর করে, নিজের ছেলের মতো। আমার ছেলেটা এতক্ষণে আইছে, আসতে কোনো সমস্যা হয়নি তো বাবা? না মামানি, আপনি কেমন আছেন? ভালো। তুমি? ভালো। এই সাজিদ, আসিফ ভাইয়ার রুমটা দেখিয়ে দে তো। মামানি মামাতো ভাইটাকে বলছে, তারপর আমাকে একটা রুমে নিয়ে গেল। আগে থেকেই সব ফিটফাট করা, এখানে যে থাকতে হবে অনেক দিন, তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। নিধিকে ফোন দেওয়ার জন্য মোবাইল খুঁজে পাচ্ছিলাম না। এ কি, মোবাইল গেল কই? মনে করার চেষ্টা করলাম, মাইশার পেছনে থাকা মেয়েটা মোবাইলটা নিয়ে গেছিল। তখন মনে ছিল না মোবাইলের কথা। নীলা আপুকে বলতে হবে। নীলা আপুকে খুঁজতে লাগলাম। নীলা আপু, একটু শুনেন। নীলা আপু খাবার টেবিল সাজাচ্ছে। আসিফ, সবকিছু ঠিকঠাক আছে তো? আপু, আমার মোবাইলটা ওই মেয়েগুলো কেড়ে নিয়েছিল। তখন বললি না কেন? মনে ছিল না। আচ্ছা দাঁড়া, ব্যবস্থা করছি। আপু কাকে যেন ফোন করলো। 10 মিনিটের মধ্যে মোবাইল হাজির। এতক্ষণ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে আছি। কখন ঘুমিয়ে গেছি মনে নাই। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে দেখি মোবাইলে 36টা কল। নিধির। হাই হাই, নিধির সাথে তো কথা বলা হয়নি। তাড়াতাড়ি করে ফোন দিলাম। এ কি, মোবাইলেও দেখছি ব্যালেন্স নাই। কি করি? সাজিদকে নিয়ে বাসার নিচে গেলাম ব্যালেন্স নিতে। যাওয়ার পথে মাইশার সাথে সিঁড়ির মাঝখানে দেখা। মাইশা মানে বাসে যার সাথে ঝামেলা হয়েছিল। মাইশাকে দেখে দুষ্টু একটা হাসি দিলাম। মাইশা দেখি খুব রাগী একটা লুক নিয়ে উপরে উঠে গেছে। হয়তো অপমানগুলো এখনো মাইশার কানে বাজে। মারতে গিয়েও আমাকে মারতে পারে নাই। হা 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 হা। সাজিদ মেয়েটা কি এখানেই থাকে? ভাইয়া, মাইশাপুরা আমাদের উপরের তলাতে থাকে। সাজিদের কথা শুনে একটু ভয় লাগলো, কারণ যে কোনো সময় প্রতিশোধ নিতে পারে। রিচার্জ করে নিধিকে দিলাম ফোন। নিধি রিসিভ করে কথা বলছে না। হ্যালো নিধি, কি হলো? কথা বলো। তোমার সাথে কোনো কথা নাই, শহরে গিয়েই আমাকে ভুলে গেছো। নিধি অভিমানের সুরে বলল। কি বলছিস নিধি? আমি তো এসেই ফোন দিতাম, কিন্তু মনে ছিল না। তাহলে আমি যে এতগুলো কল দিলাম, তখন কোথায় ছিলে? খুব ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা, বড় আব্বু কত টেনশন করছিল ভালোভাবে গেছো কিনা। প্রথমে তোমাকে না পেয়ে মামাকে ফোন দেয়, তারপর জানতে পারি তুমি ঘুমিয়ে। তাহলে তুই ইচ্ছে করে ফোন দিসনি? কি বলো, আমিই তো দিলাম। আচ্ছা ঠিক আছে, আম্মুর কাছে দে। আম্মু আব্বুর সাথে কথা বলে রেখে দিলাম। বাসায় যাওয়ার পর নীলা আপুর ডাক। ছাদে চল। কেন আপু? চল, দেখবি। ছাদে গিয়ে দেখি সবগুলো মেয়ে ছাদে বসে আড্ডা দিচ্ছে। আমি ভয়ে থমকে দাঁড়াই। সবগুলো একসাথে কেন? মেয়েগুলোকে দেখে কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম, কিন্তু নিজেকে সামলে নিলাম, কারণ পাশে যে নীলা আপু দাঁড়িয়ে। আয় এদিকে বস। নীলা আপু আমাকে বসতে বলল তাদের সাথে। আপু, মেয়েগুলোকে দেখলেই আমার ভয় করে, আমি নিচে যাই। আমি নীলা আপুকে বললাম, আমার ভাই মেয়েদের ভয় পাবে? ছি, ভয় নাই বস, আমি আছি তো। নীলা আপু আমাকে টেনে বসিয়ে দিল তার পাশে। মাইশা আমার দিকে তাকাচ্ছে, কিন্তু এমন ভাবে তাকাচ্ছে যেন কাঁচা খেয়ে ফেলবে। ওকে মাইশা, তাহলে তুমি বলো, আজ বাসে কি হয়েছিল? আসিফকে কেন মারতে যাচ্ছিলে? নীলা আপু মাইশাকে বলল, আপু শুনো, আমি বলি। না, আগে মাইশা বলো। আপু, আমি তিথি আর সাদিয়া নানুর বাসা থেকে ঢাকা ফিরছিলাম। আমি এই ছেলেটার সাথেই বসছিলাম। আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ? কিন্তু সে আমার কথার কোনো উত্তর দিচ্ছিল না। তাই আমি কানে দেওয়া হেডফোনটা টান মেরে খুলে ফেলি, কিন্তু ছেলেটা আমার সাথে সবার সামনে এমন খারাপ ব্যবহার করছে বলার মতো না। মাইশা এক টাকারে কথাগুলো বলে গেল। এতক্ষণ পর্যন্ত আসিফের তো কোনো দোষ নেই, উল্টো তুমি আসিফের কান থেকে হেডফোন খুলে ফেলেছো। তারপর বলো, কি খারাপ ব্যবহার করেছে? তারপর আপনার ভাই আমাকে বলে, জীবনে এত কিউট ছেলে দেখে নাই নাকি। কি কস, তোরে এই কথা বলেছে? কি ছেলে রে, তোর মতো মেয়েকেও পাত্তা দে নাই? শুধু তাই নয়, বলে আমি নাকি ব্যবহার শিখি নাই, ঘরে বাপ ভাই নাকি নাই, বিরক্ত করছি কেন।
মনে হয় মাইশার কোনো দোষ নেই যেভাবে বিচারগুলো দিচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। মাইশা অপমান বোধ করেছে আসিফের কথাগুলোয়। আচ্ছা তাহলে আপু আমি বলবো? না থাক, আমি এখানে তোমাদের বিচার করানোর জন্য ডাকিনি। তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল। তাহলে আপু ডেকেছো কেন? আসিফ আমার ফুফাতো ভাই, তোমাদের কলেজেই ভর্তি হয়েছে। আমাদের বাসা থেকে লেখাপড়া করবে, তো তোমরা বন্ধু করে নাও। আপু আমি পারবো না। আমিও পারবো না। দুজন চুপ করো, যা বলছি তাই করবা। আরেকটা কথা, আসিফ যদি কোনো উল্টাপাল্টা করে আমাকে জানাবে। ঠিক আছে আপু। বুঝলাম না, সবাই মেনে নিলে মাইশা মেনে নেওয়ার কথা না, তার মানে বাজে মতলব আছে। তারপর আমাদের মধ্যে পরিচয় হলো। এখানে মাইশা, সাদিয়া, তিথি ছাড়া সবাই আমার সিনিয়র, তাই আপুর আদেশ তাদের আপু বলে ডাকতে হবে। আর মাইশা, তিথি, সাদিয়া আমার সাথেই পড়ে। পরিচয় শেষ করে নিচে এসে খেয়ে নিলাম। মামার সাথে আমার সম্পর্ক খুব ভালো, আর মামা জানে যে আমি ক্রিকেট কতটা ভালোবাসি। আসিফ, কাল ফজর নামাজ পড়বে আর আমরা এক জায়গায় যাব। কোথায় মামা? কাল গেলেই বুঝতে পারবি। মামানির সাথে পরিবার নিয়ে অনেক কথা হলো, কে কেমন আছে। নিধিকেও সবাই চিনে, নিধির কথাও জিজ্ঞাসা করছে। মামানির সাথে গল্প করে ঘুমাতে গেলাম। মামাতো ভাই সাজিদ আর আমি এক রুমে। নিধিকে একটা ফোন দিলাম। নিধির অনুপস্থিতি খুব ভালোভাবেই অনুভব করতে পারছি। নিধিকে তো আমি ভালোবাসি। ভালোবাসার মানুষকে ভুলে থাকাটা, ছেড়ে থাকাটা খুব কষ্টের। যার জীবনে ভালোবাসা আছে সে বুঝবে। রাত তখন 9টা বাজে। এই সময় নিধি টিভি দেখবে। হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। তুমি কি করছো এখন? শুয়ে আছি, তুই? এই তো টিভি দেখছি। আচ্ছা ভালো থাকিস, বাই, রাখছি। ভাইয়া খাওয়া হয়েছে? তোর? না, তোমার কথা খুব মনে পড়ছে। নিধির কথা শুনে খুব খারাপ লাগছে, কারণ আমারও তো নিধিকে খুব মনে পড়ছে। আমারও রে। আচ্ছা ভাইয়া, বড় আম্মু ডাকছে, পরে কথা হবে। নিধি ফোনটা রেখে দিল। নিধিরও আমাকে মনে পড়ছে, খুব জানতে ইচ্ছে করে ভিডিও কি আমাকে ভালোবাসে। সাজিদ কি ফ্রি ফায়ার গেম খেলছে? এই খেলাটা আমিও ভালো পারি। আমরা দু ভাই অ্যাড হয়ে খেলতে লাগলাম। ভাইয়া তুমি এখন ক্রিকেট খেলো না? খেলি, কিন্তু তেমন ভাবে খেলা হয় না। তুই খেলিস? আমি একটা স্পোর্টিং ক্লাবে খেলা শিখি। খুব ভালো। তুমি চাইলে তো আমাদের ক্লাবে ভর্তি হতে পারো। আজই তো আসলাম, দেখা যাক। হঠাৎ নীলা আপুর আগমন। রাত তখন 11টা। আপু হয়তো পড়া শেষ করে আড্ডা দিতে আসছে। কিরে, তোরা এখনো ঘুমাসনি? না আপু, আসো আড্ডা দেই। কি আড্ডা দিবি এত রাতে? তোরা না ঘুমিয়ে মোবাইল টিপছিস? মোবাইলগুলো দে, সকালে নিয়ে যাবি। নীলা আপু মোবাইল নিয়ে গেল। ভেবেছি এখানে শাসন করার কেউ থাকবে না, মামা তো বন্ধুর মতোই, শাসনের প্রশ্নই ওঠে না। কিন্তু নীলা আপু তো দেখি শাসনের মাস্টার নিছে। কোনো মতে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ফজরের নামাজ পড়ে মামার সাথে কোথাও যেন যাচ্ছি। এ কি, মামি আমাকে একটা স্পোর্টিং ক্লাবে নিয়ে এসেছে। মামা এখানে কেন নিয়ে এসেছেন? আমি অবাক হয়ে বললাম, আমি জানি তুই অনেক ভালো ক্রিকেট খেলিস, কিন্তু গ্রামে থেকে তোর প্রতিভা জাগ্রত করা যাবে না, তাই এখানে ভর্তি করব। মামা এখানে তো ক্রিকেট বল দিয়ে খেলে, আমি তো টেপ টেনিস খেলছি। সমস্যা নাই, কয়েকদিন খেললে ঠিক হয়ে যাবে। জানিস এখান থেকে অনেক ভালো প্লেয়ার ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। আমিও একসময় এখানে খেলতাম। ও আচ্ছা। ক্লাবে ভর্তি হয়ে মনটা আনন্দে নেচে উঠছে। মামা আমাকে ক্রিকেটের সবগুলো সরঞ্জাম কিনে দিয়েছে। আমরা বাড়ি ফিরছি। মামা আমার স্বপ্নকে এত কাছে নিয়ে আসবে ভাবতেই পারি নাই। বাড়িতে তো কেউ চাইতোই না আমি ক্রিকেট খেলি। আজ কলেজেও যেতে হবে, ক্লাস শুরু 10টায়, কিন্তু বাসায় যেতে আমাদের 8টা বেজে গেছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজ যাব, কিন্তু প্রথম দিন কে নিয়ে যাবে কলেজ তো চিনি না আমি। বাসায় আসার পর নীলাপুর রাগারাগি, কিন্তু মামার সাথে। আব্বু তুমি এটা কি করলে? তুমি জানো না আসিফের ক্রিকেট খেলার জন্য লেখাপড়া 12টা বাজিয়েছে, আবার তুমি ক্লাবে ভর্তি করিয়ে ব্যাট প্যাড সবকিছু কিনে দিয়েছো। নীলাপু মামাকে বলছে, নীলা তুই জানিস মা, আসিফ অনেক ভালো খেলে, দেখবি সে ভালো কিছু করে দেখাবে। মামা তো একসময় খেলতো, হয়তো এটাই তার ভালোবাসা। ভর্তি করিয়েছো ভালো কথা, যদি লেখাপড়ার কোনো ক্ষতি হয় এসব ব্যাট প্যাড গ্লাভস সবকিছু পুড়িয়ে ফেলবো। নীলাপুর অনেক রাগ।
যা বলে তাই করবে, কাউকে এক চুল ছাড় দিবে না। ঠিক আছে আপু, আমি রাজি। আমি ভালোভাবে খেলাধুলা করব, পাশাপাশি লেখাপড়া চালিয়ে নিব। কি বললি? পড়াশোনা খেলাধুলার পাশাপাশি করবি? তোর খেলা বন্ধ। ভুল কিছু বলে ফেলছি মনে হয়। আপু আগুন হয়ে গেছে। ও সরি আপু, ভালোভাবে পড়াশোনা করব। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে, কলেজ যেতে হবে। পাশাপাশি খেলাধুলা করব। আপুর কথা মতো ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। কলেজ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজ আমার কলেজের প্রথম দিন। কলেজ চিনি না, কিভাবে যাব আপুকে বলি গিয়ে। আপু, কলেজ তো চিনি না। মাইশাকে কল দিয়েছি, যাওয়ার সময় তোকে নিয়ে যাবে। আপুর কথা শুনে বুকটা কেঁপে উঠল ভয়ে। আপু মাইশার সাথে, মাইশা আজ ঠিক আমার প্রতিশোধ নিয়ে ছাড়বে। তুমি শুধু চিনিয়ে দিয়ে আসলেই হবে, মাইশার সাথে যাব না। আরে বোকা, মাইশা এত খারাপ মেয়ে না, তোরে কিছু করবে না দেখিস। আর কিছু করলে তো আমি আছি। আচ্ছা, আমার জন্য দোয়া করিল যেন সহি সালামতে ফিরে আসতে পারি। এমন সময় মাইশার আগমন। নীলা আপু আসিফ কই, রেডি হয়েছে? মাইশার সুর এভাবে পাল্টে গেল কেন? মনে হচ্ছে খুব আগ্রহের সাথে আসছে। কিছু তো সমস্যা আছেই। দেখলি মাইশা কেমন সব ভুলে তোকে নিতে এসেছে। আপু, অতিভক্তি চোরের লক্ষণ। আচ্ছা চলো আসিফ, দেরি হয়ে যাচ্ছে। আমি কিছু বলছি না, তাকিয়ে আছি নীলাপুর দিকে অসহায়ের মতো। ওই এখন কিন্তু আমরা পরিচিত, তুমি বলতে পারি। চলো নিচে, সাদিয়া তিথি অপেক্ষা করছে। আমি যেতে শুরু করলাম। আসিফ, নীলাপুর ডাক। তোর মোবাইলটা, কলেজে কোনো গন্ডগোল করিস না, ঠিক আছে? কাল রাতে মোবাইল নিয়েছিল, এখন দিছে। মাইশার সাথে যাচ্ছি, সাথে মোবাইলে তাকিয়ে দেখি, খুলে দেখি নিধির অনেকগুলো মেসেজগুলো সিন করে দেখলাম। লেখা আছে, সকাল থেকে ট্রাই করছি, মোবাইল বন্ধ কেন? ভাইয়া তুমি কি ভুলে গেছো? আরো কত কি। মেয়েটা মনে হয় আমায় ছাড়া থাকতে কষ্ট পাচ্ছে। ফোন দিয়ে দেখি রিং হচ্ছে। হ্যালো, কে? নিধি কি আমাকে চিনতে পারছে না নাকি? কিরে নিধি, ভাব নিচ্ছিস নাকি? তুমি বেঁচে আছো তাহলে? ভাবছি শহরে গিয়ে নিখোঁজ হয়ে গেছো। কেন রে? সকাল থেকে ট্রাই করছি কিন্তু কোনো খবর নেই, বাধ্য হয়ে মেসেজ দিলাম। আরে মোবাইলটা নীলা আপু রাতে নিয়ে গিয়েছিল। জানিস তো নীলা আপু কত রাগী। আচ্ছা, কলেজ যাচ্ছি, পরে কথা হবে। নিধির সাথে কথা বলে মনটা অনেক ফ্রেশ লাগছে। প্রথমে মাইশাদের সাথে যেতে অস্বস্তি লাগলেও এখন স্বস্তি লাগছে। কলেজে হেঁটেই যাচ্ছি, যেতে মাত্র 5 মিনিট লাগবে শুনছি। কিন্তু মাইশা, সাদিয়া, তিথি কেউ আমার সাথে কিছু বলছে না। নিজেদের মতো কথা বলে যাচ্ছে, মনে হচ্ছে আমাকে চিনে না। আমি মাইশাকে ডাক দিলাম। ওরা কিছুটা গতি কমিয়ে আমার বরাবর হয়েছে। কি বলেন? আর আপনি আমার নাম জানলেন কি করে? বুঝছি, মাইশা যেভাবে হোক প্রতিশোধ নিয়ে নিবে, তাই ভুল স্বীকার করা ভালো। মাইশা, কালকে বাসের ঘটনার জন্য আমি সরি। আসলে আমি তোমাদের ভয় পেয়েছি। তোমরা যদি খারাপ মেয়ে হও তাই। সরি কিসের ঘটনা? আর অপরিচিত কারোর সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? তুমি করে বলছেন কাকে? বাবারে, মাইশা দেখি ছাড় দিচ্ছে না। সরি বলছি তো। ও, আমার মতো সুন্দরী মেয়ে দেখে লোভ সামলাতে পারছেন না? আমার ডায়লগ আমাকেই ছাড়ছে, এই কথাটা পুরো কলিজায় লাগছে। আসলে কাউকে এভাবে শুধু অপমান করা ঠিক না। কাল আমি না করলে হয়তো আজ এমন করতো না। এটা আমারই কাজের ফল। কলেজে চলে আসলাম। প্রিন্সিপাল রুমে ভর্তির কার্যক্রম শেষ করে ক্লাস দেখিয়ে দিল। ক্লাসে সবচেয়ে পিছনের সারিতে বসলাম, কিন্তু খুব চুপচাপ আছি। মাইশা এদিকে মজা করে যাচ্ছে তার বন্ধু বান্ধবীর সাথে। ভেবেছিলাম মাইশা সব ভুলে যাবে, কিন্তু খুব আগ্রহ দেখিয়ে বাসা থেকে এনে এভাবে অপমান করলো। আপু বলেছিল বন্ধুত্ব করতে, কিন্তু আমি ঠিক করলাম আমি আর মাইশার সামনে পড়বো না, কথাও বলবো না। প্রথম দিন ক্লাস করে একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ হয়, নাম সাইমন। খুব ভালো ছেলে, ভদ্র, দেখেই বোঝা যাচ্ছে। কলেজ ছুটির পর কারোর জন্য অপেক্ষা না করে চলে আসলাম বাসায়। নীলা আপু বলে দিয়েছিল মাইশাদের সাথে যেন আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মন খারাপ করে রুমে বসে আছি। কেন যেন বাসায় এসে নীলা আপুকে খুঁজতে লাগলো। বের হয়ে দেখি মাইশাকে দেখে আবার রুমে চলে আসলাম। মাইশা নীলা আপুর কাছে কি নিয়ে যেন বিচার দিচ্ছে। ভালোভাবে খেয়াল করে শুনি, আমার নামেই বিচার দিচ্ছে। নীলা আপুর সাথে মাইশা আমার রুমে এসে নীলা আপু বলতেছে, আসিফ, এটা আমি কি শুনছি? কি আপু? মাইশা দেখে মুচকি হাসছে। তুই নাকি লাস্ট বেঞ্চে বসছিস, আর ক্লাসে নাকি তোর মনোযোগ ছিল না। কোন ছেলের সাথে কথা বলে সময় কাটিয়ে দিয়েছিস?
কে বলছে এগুলো? মায়েশা তো বললো আসার সময় নাকি তোকে খুঁজেই পাচ্ছিল না, একা একা নাকি চলে এসেছে। নীলা আপু রাগ নিয়ে বলছে, আপু লাস্ট বেঞ্চে বসতে হয়েছে কারণ আমাকে প্রিন্সিপাল রুমে ভর্তি হতে হয়েছে। আজ ছিল প্রথম ক্লাস, তেমন ক্লাস হয়নি তাই কথা বলছি একটু। আর বাসা তো কাছেই, একাই চলে এসেছি। আমি আপুকে বললাম, আপু যে ছেলের সাথে কথা বলেছে ছেলেটা বেশি ভালো না, বখাটে ছেলে হিসাবে সবাই জানে। বুঝছি, এখনো স্বাদ মিটে নাই। আর যেন এই ছেলের সাথে না চলতে শুনি। আর মাইশা, সাদিয়া, তিথি এদের সাথেই সব সময় কাটাবি, ফার্স্ট বেঞ্চে বসবি। নীলাপু বলে চলে গেল। না, এরা যা করার করুক, আমি আর মাইশাদের কাছেও যাচ্ছি না, চেহারাও দেখবো না মাইশার। ঘুমিয়েছিলাম অনেকক্ষণ, আসরের আজান শুনে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলাম সাথে সাজিদ। নামাজ পড়ে বাসায় ফিরে আসলাম। সাজিদ ছাদে যাবে বলছে, আমিও ছাদে গেলাম। ছাদটা অনেক বড় আর এক পাশে ফুলের বাগান রয়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করছি, এর মধ্যে দেখি মাইশা আর তিথি ছাদে আসছে আর আমার দিকে আসছিল মনে হয়। আমি এদের দিকে না তাকিয়ে সাজিদকে নিয়ে বাসায় ফিরে আসলাম। এদের সামনে না পড়াটাই ভালো। এভাবে চলে গেল এক সপ্তাহ। সকালে উঠে এক্সারসাইজ করে কিছুক্ষণ প্র্যাকটিস করে 8টায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে কলেজে যাওয়া। মাইশা আমার জন্য দাঁড়ালেও আমি কোনো কথা না বলে সোজা হাঁটতে থাকি। কলেজেও মাইশার সাথে কোনো কথা বলি না, সাইমনের সাথেই চলাচল করি। সাইমন আসলে খারাপ ছেলে না, অনেক ভালো ছেলে। বাসায় একাই চলে আসি। বিকেলে ক্লাবের মাঠে খেলা থাকে, খেলাধুলা করে আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে ফেলে। আমি ভালোভাবেই মাইশার থেকে দূরে থেকে চলছি। এই এক সপ্তাহ ছাদেও যাইনি। মাঝে কয়েকদিন আপুর কাছে এটা সেটা নিতে বিচার দিত, কিন্তু 2 দিন ধরে আর বিচার আসছে না। আমিও স্বস্তি ফিরে পেলাম। আজ ছাদে গেলাম, কিন্তু সন্ধ্যার দিকে। এই সময় কেউ থাকে না এখানে, কিন্তু কোথায় থেকে যেন মাইশার আগমন। এই ছেলে, সমস্যা কি? এড়িয়ে চলছো কেন? মাইশা আমার চলে আসার পথ আটকিয়ে, কই না তো, এড়িয়ে চলবো কেন? এই তো দেখছি কয়েকদিন ধরে তুমি আমার দিকে তাকাওই না, কিছু বলতে চাইলে রেসপন্স করো না। কিছু বলছি না। বিকেলে সাথেও তো আসো না, এই সময় আমি সাথে আসি তাই। আমার উপর প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গেছে। মাইশাকে বললাম, কিসের প্রতিশোধ? ওই দিনের ঘটনার পর আমি তোমাকে সরি বলেছিলাম, তারপরও নীলা আপুকে তুমি ভুলভাল তথ্য দিয়েছ। পরে আপু আমার সাথে রাগারাগি করছে, তাই ঠিক করছি তুমি আমার বন্ধু হওয়ার যোগ্য নও। এক নাগারে কথাগুলো বলে গেলাম। আসলে আমি বুঝতে পারিনি, চলো আমরা নতুন করে ফ্রেন্ড হই। মাইশা হাতটা বাড়িয়ে দিয়েছে। সরি, আমি কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করব না। কেন? এটা আমার ইচ্ছা। ও আচ্ছা, তোমার অনেক ভাব তাই না? যা মনে করো, আমাকে যেতে দাও। আমি নিচে চলে আসলাম, রুমে এসে পড়তে বসলাম। নিধিরাজ রেজাল্ট দিয়েছে এইচএসসির। নিধি অনেক খুশি, কারণ নিধি অনেক ভালো রেজাল্ট করেছে। আমাকে যেতে বলেছে। আমারও অনেক আনন্দ হচ্ছে, কারণ নিধির আনন্দ তো আমারই আনন্দ। কিন্তু আমি যেতে পারিনি, কারণ এখানে এসেছি মাত্র 8 দিন হলো। বাড়িতে যেতে হলে আরো পরে যাব। হঠাৎ নীলা আপুর আগমন। আপু কিছু বলবা? মাইশার সাথে তোর কি হয়েছে? কই কিছু না তো। মাইশা 2 দিন ধরে আমাদের বাসায় আসছে না, তাই আমি মায়ের সাথে বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি মাইশা কান্না করছে। কেন, কি হয়েছে মাইশার? কেন, তুই জানিস না? না তো। তুই নাকি মাইশাকে দেখতে পারিস না, কথা বলিস না। তাতে মাইশার সমস্যা কি? আমিও বুঝছি না মাইশার কি সমস্যা। কি সমস্যা আমি জানি না। মাইশা খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, আন্টি তোকে যেতে বলেছে। কেন, আমি কেন যাবো? আজব তো। মাইশার সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না, মাইশা আমার ফ্রেন্ডও না। তাহলে এসবে আমি কেন? আমি যেতে পারবো না, সরি। সত্যি তো, আমি কেন যাব? তার মানে তুই যাবি না? না, আমি পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠে অন্যান্য দিনের মতো রুটিন, কিন্তু আজ শুক্রবার তাই আজ প্র্যাকটিস বন্ধ। বাসায় এসে নাস্তা করতে বসছি, দেখি নীলা আপু বাসায় মাইশাকে নিয়ে আসছে। মাইশা কেমন রোগা হয়ে গেছে। কাল রাতে ছাদের অন্ধকারে তেমন খেয়াল করিনি, আজ রাতে মনে হয় কান্না করছে। চোখের কোটাগুলো কালো হয়ে গেছে। খাবার টেবিলে মাইশা আমার ঠিক বরাবর বসছে। আজ কেন জানি মাইশার জন্য মায়া লাগছে। কি সুন্দর চেহারার কি এক অবস্থা করে রেখেছে। নাস্তা করছি আর মাইশার দিকে মাঝে মাঝে তাকাচ্ছি। মাইশা আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কি যেন বলবে, কিন্তু বলতে পারছে না। নাস্তা শেষ করে নীলা আপু আমাকে আপুর রুমে ডেকেছে। আপুর রুমে আপু আর মাইশা বসে আছে, আমি গিয়েও বসলাম। আপু বলো, কেন ডেকেছো? তোমাদের মধ্যে কি কি হয়েছে আমি কিছু শুনতে চাই না, সবকিছু ভুলে যাও।
আপু আমাকে উদ্দেশ্য করে বলছে, ঠিক আছে আপু, অনেক হয়েছে, এবার না হয় ফ্রেন্ড হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে রাগারাগি হলে আমাকে জানাবা। নীলা আপু মাইশাকে বলল, মাইশা কিছুই বলছে না। বেশি কথা বলা মেয়েটা কেমন কারণ ছাড়া কথা বলতে চায় না। সেদিনের পর থেকে একটু একটু করে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। মাইশা আবার আগের মতো হয়ে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্বের একটা শর্ত হলো কেউ কাউকে প্রপোজ করতে পারবো না। মাইশাকে নিধির কথা বলেছিলাম আমার মনের মধ্যে নিধির জন্য জমানো ভালোবাসায় কথাগুলো। এভাবে চলে গেল প্রায় 2 মাস। লেখাপড়া, খেলাধুলা, বন্ধুত্ব সবকিছু ভালোই চলছিল, কিন্তু আজ আব্বু ফোন করে বলেছে নিধিকে নাকি দেখতে আসবে। কথাটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মামা, মামি, মাইশা, নীলা আপুর থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে গিয়ে দেখি নিধি সেজে গুজে আছে। তাহলে কি নিধি আমাকে ভালোবাসে না? আর নিধিও তো দেখতে আসার কথা, খুব আনন্দের সাথে বলছে মনে হয়। কিন্তু আমার মনের অবস্থা খুব খারাপ। আমি মন খারাপ করে বাসায় গিয়ে রুমে বসে রইলাম। নিধিকে দেখানোর কাজ শেষ। নিধিকে পছন্দ করে ফেলেছে। ছেলেও ভালো চাকরি করে, আমাদের পরিবারেরও ছেলে পছন্দ হয়ে গেছে। ছেলেপক্ষ চলে যাওয়ার পরপরই আব্বুর কাছে গেলাম। আব্বু, একটা কথা বলার ছিল। আব্বু, আমি নিধিকে ভালোবাসি আর নিধিকে বিয়ে করতে চাই। ভালোবাসার মানুষ তো এইভাবে হারিয়ে যেতে পারে না। ঠাস, আব্বু আমার গালটা লাল করে দিয়েছে। নিধিও অনেকটা অবাক হয়ে গেছে আমার কথা শুনে। আম্মু হয়তো বুঝতে পারে নিধিকে আমি ভালোবাসি। চাচ্চু কিছু বলতে গিয়েও বলতে পারে না, কারণ আব্বুর মুখের উপর কারো কথা চলে না। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কি বললি তুই? আবার বলতো। আব্বু, আমি সত্যি নিধিকে খুব ভালোবাসি। আমি জানি নিধিও আমাকে ভালোবাসে। নিধিকে তুই ভালোবাসিস? আমার মান সম্মান ডুবাতে চাচ্ছিস? নিধি তোর বড় আফু। বাবা কেন এই কথাটা বারবার টেনে আনে আমি বুঝি না। আব্বু, নিধি আমার 1 বছরের ছোট, লেখাপড়ায় অনেক এগিয়ে গেছে। চুপ কর বেয়াদব, আমার মুখে মুখে কথা বলতাসিস? আব্বু, নিধি আমাকে ছাড়া ভালো থাকবে না, আর আমিও। আমার কথা শুনে বাবা যেন আরো রেগে গেলেন। দাঁড়া, আমি তোর পাগলামি বার করছি। বলেই মারতে শুরু করলো। নিধি আর আম্মু আমাকে রুমে নিয়ে গেল। আব্বুকে চাচ্চু বাহিরে নিয়ে গেছে। নিধি, তুই আমাকে ভালোবাসিস না? নিধির হাতটা ধরে বললাম। নিধি কি বলবে বুঝতে পারছে না, চুপ করে আছে। নিধি, আমি তোকে ছাড়া বাঁচবো না দেখিস। যখন আমি বারবার পরীক্ষায় ফেল করতাম আব্বু আমাকে খুব মারতো। অনেকবার ঠিক করেছি মরে যাব, কিন্তু নিধি তোর দেয়া সাহস আর ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার কথা শুনে আম্মু কান্না করছে। নিধির চোখের কোণে মনে হয় পানি ছলছল করছে, কিন্তু নিধি মনে হয় কোথাও বাধা পাচ্ছে। কিছুই বলছে না নিধি। আসিফ বাবা, আমি জানি নিধিকে তুই অনেক ভালোবাসিস, নিধির সাথে তুই ভালো থাকবি, কিন্তু তোর আব্বুর মুখের উপর কথা বলার সাহস তো আমাদের কারোরই নেই। আম্মু, সত্যি বলছি, আমি নিধিকে খুব ভালোবাসি। শুধু লেখাপড়ায় পিছিয়ে গেছি বলে আমাকে এমন শাস্তি দিও না প্লিজ। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছি। আম্মুও কিছু বলছে না, কেঁদে যাচ্ছে। নিধিও তার নিজের রুমে চলে গেছে। তুই ফ্রেশ হয়ে কিছু খেতে নে বাবা, আমি তোর আব্বুকে বুঝিয়ে বলবো। আম্মু আমাকে আশা দিয়ে আব্বুকে হয়তো বোঝানোর জন্য গেছে। নিধি কেন কিছু বলছে না? আমি তো নিধির চোখে ভালোবাসা দেখতে পাই। নিধি কেন তা বলতে চায় না মুখ খুলে? যদি নিধি আমাকে ভালো না বাসতো, প্রতিবার যখন আব্বুর হাতে মাইর খাই বাঁচাতে আসতো কেন? অসুস্থ হলে যত্ন করতো কেন? নিজের হাতে খাইয়ে দিত কেন? নিধি চোখের পানি লুকানোর চেষ্টাই বা করবে কেন? আমি নিধির রুমে গেলাম। নিধির রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পারছিলাম। দরজা লক করা ছিল। নিধিকে ডাকতে শুরু করলাম। নিধি কিছুক্ষণ পর দরজা খুলল। কেন এসেছো? নিধি এমন ভাবে কেন বলছে নিধি? তুই এটা কি বলিস? আমি আসতে পারি না? মনের মধ্যে নিধির কথায় কষ্ট অনুভব করে বললাম। না মানে কিছু বলবে নাকি? নিধি মনে হয় অভিনয় করতে গিয়েও করতে পারছে। নিধি, তুই আমাকে ভালোবাসিস না?
ভাইয়া এইভাবে হাত ধরা ঠিক না। আমি এখন বড় হয়েছি। কি বলেছে নিধি? তাহলে কি নিধিও আমাকে ভালোবাসে না? কি বলিস নিধি? তোর হাত ধরাটা আমার অপরাধ হয়ে গেল। তুই এই হাতগুলো দিয়ে আমাকে কত খাইয়ে দিয়েছিস। আব্বু যখন অনেক মারতো, তুই তো তোর এই হাতগুলো দিয়ে আমার শরীরে ব্যথার মলম তেল মালিশ করে দিতি। ছেলেরা খুব কষ্ট না পেলে কাঁদে না। মনে করেন আমিও নিধির কথা শুনে কান্না ধরে রাখতে পারলাম না। নিধির চোখেও পানি, কিন্তু লুকানোর চেষ্টা করছে। নিধি, তুই কি আসলেই আমাকে ভালোবাসিস না? না, করি না। তুমি রুম থেকে বের হও। নিধির মুখে এই কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছে কলিজা পুড়ে যাচ্ছে। নিধি, তাহলে কি এতদিন তুই বলছিলি? কেন এত খবর রাখতি আমার? কেন প্রতিবার বেঁচে যাওয়ার কারণ তুই ছিলি? ভুলছিলাম। এখন যাও প্লিজ। বড় আব্বু দেখলে তোমাকে আবার মারবে। নিধি তো এখনো আমার কথা ভাবে। তাহলে ভালোবাসে না কেন? মেরে ফেলুক নিধি। আমি এমনিতেই তোকে না পেলে আর বাঁচব না। রুম থেকে বের হয়ে এসেছি, নিধি আবার রুম বন্ধ করে দিয়েছে। আমি নিজের মধ্যে কোনো শক্তি খুঁজে পাচ্ছি না। আসলেই কি নিধি আমাকে ভালোবাসে না, নাকি ভাই হিসেবে আমার প্রতি তার মায়া ছিল তাই এত খবর রাখতো? আমি কি এগুলোকে ভালোবাসা ভেবেছি? আমি তো সত্যিই নিধিকে ভালোবাসি। নিধি যদি একবার বলতো আমিও তোমাকে ভালোবাসি, তাহলে তো মরে গিয়েও শান্তি পেতাম। নিজেকে আর বাঁচিয়ে রাখার বিন্দুমাত্র ইচ্ছে খুঁজে পাচ্ছি না। সারাদিন না খেয়ে রুমে শুয়েছিলাম আর কান্না করছি। নিধিও কি আমাকে কথাগুলো বললে কান্না করছে, নাকি খুব ভালো আছে কে জানে? খুব জানতে ইচ্ছা করছে। আম্মু খাবার নিয়ে এসেছিল কিন্তু খাইনি। আব্বু আমার সামনে আসে নাই। নিধি আমার রুম পাশাপাশি, তাই বুঝতে পারছি যে নিধির রুমে আব্বু গেছে। আমার থেকে নিধিকেই আব্বু ভালোবাসে। নিধির বিয়ের পাকা কথা এখনো হয়নি। একবার ভেবেছিলাম আব্বুর পা ধরে নিধিকে চেয়ে নিব, কিন্তু নিধি তো আমাকে ভালোবাসে না বলে দিল। তাহলে বলেই বা কি হবে? বাহিরে গিয়ে এক বক্স সিগারেট নিয়ে আসলাম। যখন আব্বু আমাকে ফেল করার জন্য মারতো, তখন সিগারেট খেতাম, কিন্তু খুব গোপনে। একদিন ছাদে উঠে সিগারেট খাচ্ছি। তখন রাত 11টা বাজে। নিধি আমার পিছে দাঁড়িয়ে রাগে একটা লোক নিয়ে তাকিয়েছিল। আমি পিছনে ফিরতেই ভূত দেখার মতো ভয়ে লাফিয়ে উঠলাম। এত রাতে নিধি ছাদে আসে না কখনো। নিধি আমার হাতে সিগারেট দেখে সিগারেটটা মাটিতে ফেলে দেয় আর মাথা ছুঁয়ে কথা রাখে, যেন আর কোনোদিন কোনো কারণে সিগারেট না খাই। কথা দিয়েছিলাম নিধির কাছে আর সিগারেট হাতে নিব না, কিন্তু আজ তো নিধি নেই। নিধি অন্য কারো হয়ে যাবে। নিধি আমাকে ভালোবাসে না বলেছে। বারান্দায় বসে একটার পর একটা সিগারেট হুকছি আর নিধির কথাগুলো ভেবে চোখের পানি ফেলছি। নিধির প্রতি অভিমান বেড়ে গেছে খুব। হঠাৎ পিছনে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি নিধি কান্না করছে। নিধি, কাঁদছিস কেন তুই? তুমি নিজেকে কেন কষ্ট দিচ্ছ? নিধি নিজেকে কষ্ট দিচ্ছে না রে, নিজের কষ্টগুলো দূর করার চেষ্টা করছি। তুমি না প্রমিস করেছিলে আর সিগারেট খাবে না? যার কাছে প্রমিস করেছিলাম সেই তো আমাকে ভালোবাসে না, আমাকে রুম থেকে বের করে দেয়। তার হাত ধরাটা অপরাধ মনে করে। নিধি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা মুখ গুজে কান্না করতে থাকে। নিধির এমন কাণ্ডে আমি অবাক। আমার টি শার্ট ভিজে গেছে নিধির চোখের পানিতে। নিধি, আমাকে জড়িয়ে ধরিস না, তুই অনেক বড় হয়েছিস। ভাইয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু বড় আব্বুর মুখের উপর কিছু বলতে পারবো না। তুমি নিজেকে এইভাবে কষ্ট দিও না। তুমি আসার পর থেকে কিচ্ছু খাওনি, প্লিজ খেয়ে নাও। আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না। নিধি এখনো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে যাচ্ছে, আমি জানতাম নিধি তুই আমাকে খুব ভালোবাসিস। ওই সময় তোর কথাগুলো কেমন মিথ্যা মিথ্যা মনে হচ্ছিল। চল আব্বুর কাছে যাই, আমরা দুজনকে ভিক্ষা চেয়ে নিব। নিধিকে টান দিলাম আব্বুর কাছে যাবার জন্য। না ভাইয়া, আমি পারবো না। বড় আব্বু আমাকে কসম দিয়েছে। নিধি আমাকে টেনে ধরলো। কি কসম করিয়েছে? বলেছে আমি যদি তোমাকে ভালোবাসি তারপরও যেন ভুলে যাই, কারণ ছেলে পক্ষকে কথা দিয়ে ফেলেছে যেন
সম্মান না নষ্ট করি। আর যদি আমার মুখে তোমার ভালোবাসার কথা শুনে, তাহলে চিরদিনের জন্য বড় আব্বুর সাথে সম্পর্ক শেষ। কি বলিস নিধি? আচ্ছা, আমি একাই যাব। আব্বু খাবার টেবিলে বসে আছে, হয়তো নিধিকে আমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। নিধি আমার পিছন পিছন আসছে, চোখে কান্নার ছাপ থাকলেও লুকিয়ে ফেলেছে পাক্কা অভিনেত্রীর মতো করে। আমি আব্বুর সামনে বসে পা ধরে আব্বুর কাছে নিধিকে চাইতে লাগলাম। আব্বুর আগে আমাকে এত মাইর মারে মনে হয়, তারপর ও স্বাদ মিটে নাই আব্বুর। আম্মু নিধি চাচা ধরে রাখতে পারে নাই। আব্বু আবার বলেছে আমার মুখে যদি ভালোবাসার কথা শুনে তাহলে নাকি আব্বুর মরা মুখ দেখবো। এই কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে যাই। আব্বুর দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলছি। নিধি, আম্মু, চাচ্চু চোখের পানি ফেলছে। আমি আর কিছু বললাম না, মুখের আওয়াজ বন্ধ করে দিলাম, কান্নার আওয়াজও করছি না। আম্মু আমাকে রুমে দিয়ে আসলো, খাবার এনেছিল, খাইনি। নিধি আসতে চেয়েছিল, আটকিয়ে দিয়েছে নিধিকে। আমি ঠিক করে ফেলছি, আজ রাতেই মরে যাব। আমি বেঁচে থাকতে নিধিকে কারো হতে দেখতে পারবো না আব্বুর লাশ দেখতে। তাই মরে গিয়ে আব্বুর কথা রাখতে সাহায্য করব। আম্মু আবার আমার রুমে আসলো, এসে কান্নাকাটি শুরু করে দিছে। আম্মু, তুমি কান্না করছো কেন? তোর আব্বুকে বোঝাতে গিয়েছিলাম, তোর আব্বু আমাকে মরা মুখ দেখার ভয় দেখিয়ে দিল। আর যেন এই কথা মুখে না আনে। আনবো না। আম্মু, তুমিও আনবে না? আমরা আব্বুকে যে খুব ভালোবাসি, নিজের জীবন থেকেও। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আর হয়তো এভাবে জড়িয়ে ধরা হবে না। আসিফ বাবা, আমি তোর কষ্ট বুঝতে পারি, কারণ আমি যে মা। আমিও চাই নিধিকে সারা জীবন আমার কাছে রেখে দিতে। নিধির মতো ভালো মেয়ে আর হয় না। আম্মু, আমি নিধিকে ছাড়া বাঁচবো না। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছি। আসিফ, তুই আমাকে কথা দে, তুই এই কষ্টের কারণে আত্মহত্যা করার চিন্তা করবি না। নিধির বিয়ে এখনো হয়নি, আমি একটা কিছু করে ফেলবো। আম্মু আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে, কারণ আম্মু তো আব্বুর মুখের উপর কিছু বলতে পারবে না। তবে নিধির যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, সেদিনই আমি একটা কিছু করে ফেলবো। আম্মু চলে যাবার আগে জোর করে আমাকে কিছু খাইয়ে গেছে। চোখ বন্ধ করে শুয়ে আছি, তখন রাত 12টা। ঘুম আসছিল না। নিধির সাথে কাটানো সময়গুলো মনে পড়ছে খুব। মোবাইলে রিং হচ্ছে, মোবাইলের দিকে তাকিয়ে দেখি অনেকগুলো কল দিয়েছে নীলা আপু আর মাইশা। আমি প্রথমে নীলা আপুকে ফোন করলাম। কি রে আসিফ, কখন থেকে কতগুলো ফোন করছি, রিসিভ করিসনি কেন? আপু বাসায় কাঁদছিল, নিধিকে দেখতে আসছিল, তো এতক্ষণ কান্না করায় কণ্ঠে কান্নার ছাপ থেকে গেছে। ভাই, কি হয়েছে বল? তোর কণ্ঠ কেমন যেন লাগছে। আপু বুঝে গেছে। না আপু, কিছু হয়নি, কণ্ঠ শেষের দিকে চিকন হয়ে এসেছে। ভাই, তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল প্লিজ। আপু, নিধির বিয়ে ঠিক হয়ে গেছে। নিধি আমার সব সময় খবর রাখতো। নিধির সাথে কত খুনসুটি আর স্মৃতি খুব মনে পড়ছে, তাই খারাপ লাগছে। আপুকে মিথ্যে বললাম, আপুকে কখনো নিধির কথা বলিনি। মন খারাপ করিস না ভাই, ঠিক হয়ে যাবে। কথা বলতে পারছিলাম না। আচ্ছা রাখি, কালকে কথা হবে। আপুর সাথে কথা শেষ হতেই মাইশার ফোন। হ্যালো, আমাকে না জানিয়ে চলে গেলি কেন? হ্যালো মাইশা, নিধির বিয়ে ঠিক হয়ে গেছে। তাই নাকি? তোর সাথেই? আমি মাইশাকে সবকিছু খুলে বললাম। মাইশা কথাগুলো শুনে কেঁদে দিছে। মাইশা বলছে আব্বু কেন এমন করছে, যেখানে সবাই রাজি শুধু আব্বু ছাড়া। কি জবাব দিব আমি? রেখে দিলাম। মোবাইল বন্ধ হয়ে গেছে। মন ভালো না, তাই চার্জ দেই না। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো, দেখি নীলা আপু। মাইশা আমার রুমে। আমি থমকে দাঁড়াই। স্বপ্ন দেখছি না তো? আপু তুমি? আরে মাইশা, তুই কখন আসলি? নিধির কথা বলিসনি কেন আমাকে? আর তোর উপর দিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, আমাকে একবার বলতি। আপু বসো। নীলা বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হতে বাথরুমে চলে গেলাম, কারণ নীলা আপুর কথার যে কোনো উত্তর আমার কাছে নাই। ফ্রেশ হয়ে আসা মাত্র নে, এগুলো আগে খেয়ে নে,
আপু খেতে ইচ্ছে করছে না। খা বলছি। আপুর কথায় নাস্তা করে নিয়েছি। আপু আমাকে আশ্বাস দিচ্ছে একটা কিছু করবে। মাইশা কিছু বলছে না, কি বলবে খুঁজে পাচ্ছে না হয়তো। কাল নিধির বিয়ে, আব্বুকে মামা বোঝাতে গিয়েও পারছে না, মামাকে যে কোনোভাবে আটকে দিয়েছে। আব্বু যা বলছে তাই হবে শেষ কথা, কেউ কিছু করতে পারছে না। নীলা আপুর তো আব্বুর সামনে দাঁড়ানোর শক্তি নাই। রাত তখন 3:30। নিধির গায়ে হলুদের কাজ হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে। নিধির চোখে পানি ছলছল করছে, কিন্তু মেকআপের ভয় হয়তো একটু মন খুলে কাঁদতে পারছে না। সারাক্ষণ মাইশা আমাকে ফলো করেছিল, কিন্তু আমি এইসব সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে আসি। এখন আমি মদের আস্তানায় নেশা করছি, মনের কষ্ট দূর করার চেষ্টা। অতিরিক্ত নেশা করার কারণে রাস্তা দিয়ে বাসায় যেতে পারছি না। রাস্তায় একটা গাড়ির সাথে ধাক্কা, তারপর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। নার্স বলে গেল আজ 3 দিন আমি এখানে। তাহলে কি নিধির বিয়ে হয়ে গেছে? ভালোই হয়েছে জ্ঞান ছিল না, হয়তো সেই কষ্ট সহ্য করতে পারতাম না। কিছুক্ষণের মধ্যে এক ভদ্রলোক আমাকে দেখতে আসেন। শুনছি উনি নাকি আমাকে এখানে এনেছে। ওনার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলাম। লোকটি আমার শরীর কেমন আছে জেনে বাসার ঠিকানা জানতে চাচ্ছে। আমি বাসায় চলে যেতে পারবো বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যেতেই সবাই হাউমাউ করে কেঁদে যাচ্ছে। আমাকে দেখে আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিছে। মাইশা, নীলা আপু, নিধিকেও দেখছি। ও নিধি মনে হয় বেড়াতে আসছে। কোথায় চলে গিয়েছিলি তুই? আব্বুর সাথে রাগ করে এভাবে হঠাৎ হারিয়ে যাবি? এই তুই ছাড়া আমাদের আর কে আছে বল? তোমাকে ছাড়া কোথায় যাব মা? তবে নিধিকে নিজের চোখের সামনে থেকে বিয়ে হতে দেখতে পারবো না, তাই বাসা থেকে চলে গেছিলাম। আম্মুকে বুঝিয়ে বললাম। আমাকে বলে যেতি। আব্বু কই? আব্বুকে দেখছি না। তোকে আজ 3 দিন ধরে খুঁজে যাচ্ছে। রাতে বাসায় আসে, সকালে খুঁজতে বের হয়, সাথে তোর মামা চাচাও। আম্মুর কথা শুনে মনের ভিতর কেমন আনন্দ অনুভব করছি। অভিমানটা অনেক কমে গেছে। আব্বুকে ফোন দিয়ে আমি এসেছি বলো। নিধি আমার দিকে তাকিয়ে আছে, চেহারার একই অবস্থা। হয়তো আমার জন্য অনেক কেঁদেছে। কেঁদে কি হবে? আব্বু যা বলছে তাই হয়েছে। ভালো থাকিস নিধি, তোকে দেখলে বুকের ভিতর দহন হয়। মনে মনে বলে গেলাম। নীলা আপু আমাকে একটা চট দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আপুকে সামলে নিয়েছি, কিন্তু আপু অনেক বকা দিচ্ছে। কেন এমন করছি? ভালোবাসা কি সব নাকি? মাইশাও মনে হয় কেঁদেছে। আম্মু, নীলা আপুদের চোখের কোটা ফুলে আছে। নিধি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরিপাটি থাকা মেয়েটাকে কেমন নাজেহাল অবস্থায় দেখা যাচ্ছে। নিধি, কেমন আছিস? তোর বর কেমন আছে? বলতে দেরি নিধি আমাকে